শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছে। মহান বিজয় দিবস, জাতির গৌরব এবং সবচেয়ে বড় অর্জনের দিন। দিনের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। আমাদের অঙ্গীকার, আমাদের শপথ, আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে, পরাভূত করে আমাদের বিজয়কে আমরা সুসংহত করি। সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি 32 নম্বরে যান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এ সময় কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেছেন, স্বাধীনতার এত বছর পরেও দেশের গণতন্ত্র অবরুদ্ধ। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুক্ত করতে হবে গণতন্ত্র। এদিকে ধনী গরিবের বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেছেন, বিজয়ের এতদিন পরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের হাঁসফাঁস দূর হচ্ছে না। ৭১-এর অসম্ভবকে সম্ভব করেছিলাম, এইগুলো সবই কি সম্ভব, কিন্তু পূর্ব শর্ত হলো ঐক্য, জনগণের ঐক্য আর সুস্থ রাজনীতি। যে বিভক্তির রাজনীতি যদি হয় তখন কিন্তু মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। আমরা একের অন্যের পেছনে লেগে থাকি, কিন্তু মূল যে দেশের যে চ্যালেঞ্জগুলো এগুলো মোকাবিলা করি না ঐক্যবদ্ধভাবে। এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এই দেশে আজকে মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই এবং গণতান্ত্রিক অধিকারগুলো সমস্ত হরণ করে নেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আজকে স্বাধীনতা যুদ্ধের সময় যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তার সহধর্মিণী, যিনি সেই সময় পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, তাকে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরে স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। সব শ্রেণী পেশা এবং বয়সের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের প্রতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন তারা বলেছেন, ৭১-এর বিজয় অর্জনের ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। স্বাধীনতা বিরোধীরা যেন আর রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান সাধারণ মানুষের। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশ গণতন্ত্রের পথেই আছে, তবে চেপে বসেছে ক্ষুধা, দারিদ্র্য আর বেকারত্ব। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে এবং যারা দেশের জন্য অকুতোভয় প্রাণ দিয়ে গেছে তাদের এভাবে যুগ যুগ ধরে আমরা স্মরণ করে রাখবো, এই আশাই করি। তাদের মনস্কামনা ছিল যে আমাদের দেশটা আরও উন্নত হবে, কোনো দুর্নীতি থাকবে না, যেখানে শিক্ষিত জাতি হবে। আমরা এরকম একটা দেশ চাই। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের প্রতি অন্য ধরনের একটা টান ফিল করে, রক্তের মধ্যেই আছে বলা যায়। তো যার কারণেই ভোরবেলা ইচ্ছে হলো আমার ওয়াইফ এবং পিচ্চিকে নিয়ে আসলে এই জায়গাটাতে আসলেই অনেক বেশি ভালো লাগে। এই দিন রক্তক্ষয়ী যে একটা বিজয় দিবস আমরা অর্জন করছি, আমাদের মধ্যে আসছে, এটা আমাদের অনেক গৌরবের ব্যাপার এবং আনন্দের সাথে আমরা এটা উপভোগ করতেছি। আরও সুন্দরভাবে তালিকা তৈরি করুক, সেটা আমরা চাই। আমাদের প্রত্যাশা সামনের দিকে দেশ এগিয়ে যাবে এবং বেকারত্ব মুক্ত দেশ হবে, সন্ত্রাস মুক্ত দেশ হবে, দুর্নীতি মুক্ত দেশ হবে। এই দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।
বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকাল 10:30টার দিকে। প্যারেড স্কোয়ারে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ পরে পৌঁছান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি সালাম গ্রহণের পরে 3 বাহিনী, পুলিশ, বিডিআর, আনসার সহ বিভিন্ন বাহিনীর মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। প্রদর্শিত হয় বিভিন্ন সমরাস্ত্র। বাংলার মাটি এবং সাথে রয়েছে দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এরপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং মাহবুব আলী খান। ভোর 6:35 খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। বিজয়ের আনন্দে আমরা প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, সারা বছরই এই আনন্দে আমরা আনন্দিত হতে চাই। বাজার মূল্য সবকিছু যেন নিয়ন্ত্রণে থাকে, আমরা যেন সাধারণ জনগণ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এটাই আমার আশা। এই যুব সমাজ শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সবকিছুতেই যেন তারা একটা অগ্রণী ভূমিকা রেখে আমাদের এই দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে পাটগুদাম বাস স্ট্যান্ডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে ধারা এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকুক। আমরা আমাদের বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে চাই। আমাদের দেশে সুখ শান্তি সমৃদ্ধিতে অগ্রসর হবে এবং আজকের দিনে এই প্রত্যাশাই করি আমাদের শিশুরা যেন স্বাধীনভাবে তার নিজের দেশকে এবং নিজে সুন্দরভাবে বাঁচতে পারে। মেহেরপুরের শহীদ শামসুজ্জোহা পার্কে সূর্যোদয়ের সাথে সাথেই 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় এই দিবসের আনুষ্ঠানিকতা। পরে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ। এছাড়া জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও নানা আয়োজন তো থাকছে। বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান স্থলে হামলা চালিয়েছে একদল মুখোশধারী এবং বেলা 11টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। ঠিক অনুষ্ঠান শুরুর আগে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত সভাস্থলের চেয়ার ভাঙচুর করে ছিঁড়ে ফেলে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার, পোস্টার, যা সিসিটিভিতে ধরাও পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করেন তারা। বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সরকার রাজাকারের তালিকা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এছাড়াও অবিলম্বে মুক্তিযোদ্ধাদের দিয়ে সুষ্ঠু এবং প্রকৃত রাজাকারের তালিকা প্রকাশের আহ্বানও জানান মির্জা ফখরুল। এই সরকার তার নিজের রাজনৈতিক প্রয়োজনে হীন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন তালিকা তৈরি করেছে। সেই তালিকা নিয়ে আজকে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত তালিকা তারা প্রকাশ করেছে। আমরা এটা পুঙ্খানুপুঙ্খরূপে বিচার না করে এই এতদিন পরে 49 বছর পরে এই রাজাকারের তালিকা কতটুকু সঠিক হয়েছে না হয়েছে সেটা এখনই বলা সম্ভব। গাজীপুরে ফ্যানের কারখানায় আগুনে পুড়ে মৃত 10 শ্রমিকের মধ্যে 4 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, শারীরিক গঠন, আকৃতি এবং বাহ্যিক লক্ষণ দেখে এই 4 জনকে শনাক্ত করে স্বজনরা। পরিচয় নিশ্চিত হওয়া শামীম, উত্তম, ফরিদুল ইসলাম এবং রাসেলের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। আর বাকি 6 জনের ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এজন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মরদেহ রাখা হয়েছে গাজীপুর সদর হাসপাতালে। তাদের প্রত্যেকেরই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং তাদের প্রত্যেকেরই ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে।
এবং এই ডিএনএ নমুনা ইতিমধ্যে ফরেনসিক যে সিআইডি যে টিম আসছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্যাস স্প্রের বিস্ফোরণ, সাথে অক্টেনের বার্নিশ, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দরজা জানালা সবই বন্ধ ছিল। মাত্র 5 মিনিটেই ঝরে যায় গাজীপুরের ফ্যান কারখানার 10 শ্রমিকের প্রাণ। ভবনটিতে যে লাক্সারি ফ্যানের কারখানা তা জানতই না জেলা প্রশাসন, ছিল না ফায়ার ফাইটিংয়ের ন্যূনতম কোনো উপায়। এদিকে গা ঢাকা দিয়েছেন কারখানার 2 মালিক নাসির এবং জাহিদ। তারপর হিট রুমে দিত আর্মেচার, মানে যে জায়গায় কয়েল বাঁধি না তার দিয়ে চিকন তার দিয়ে এটা আবার বানিশ দিয়ে শুকাইতে হয়, মানে তারটা মজবুত হয়ে লাগে। বানিশ হচ্ছে অকটেন তেল আর একটা বানিশ আর কি। এগুলো কাদের সিলিন্ডার? কোনটা? ওইখানে যে সিলিন্ডারগুলো পড়ে আছে এই ফ্যাক্টরি। কোন ফ্যাক্টরি? এই ফ্যাক্টরি। আপনার ফ্যাক্টরি না? হ্যাঁ। না ফায়ার সেফটি আছে, না ফায়ার প্ল্যান আছে, না বিল্ডিং কোড মেনেছে, না কারো কাছে গিয়েছে। আপনারা দেখেন একটি জানালা নেই, কত উঁচু, শুধুমাত্র টিন দিয়ে একটা বিল্ডিং না টিনের ঘর। এদিকে মধ্যরাতে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের একটি বস্তির 30টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাত 1:30টায় বস্তির এক খুপড়ি ঘরে আগুন লাগে এবং তা ছড়াতে থাকলে আশপাশের মানুষ জড়ো হয়ে যান। স্থানীয়দের চেষ্টায় আগুনের ব্যাপ্তি কমানো গেলেও প্রায় 30 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছাতে পারে ফায়ার সার্ভিস। 6টি ইউনিট ফায়ার ফাইটারদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বোন সেলিমা ইসলাম। বিকেলে ভাই শামীম ইস্কান্দার সহ পরিবারের 5 সদস্য বিএসএমএমইউতে যান। বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম জানিয়েছেন খালেদা জিয়া খেতে এবং বসতে পারছেন না। এই অবস্থায় তার জামিন না হওয়াকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন সেলিমা রহমান। এর আগে 14 ডিসেম্বর খালেদা জিয়ার দেখা করতে চাইলেও অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। গত 13 নভেম্বর সবশেষ খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন পরিবারের সদস্যরা। দোয়া করতে বলেছেন দেশবাসীকে, এছাড়া আর আমাদের কি আছে? জামিন তো দিলেন না। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পাচ্ছে না। এই সব বিষয়ে বিবেচনা করে তো জামিন হওয়া উচিত ছিল। জামিন মানে তো ছেড়ে দেওয়া না, জামিন মানে তো মুক্তি না। নয়াদিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের পরে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ ঘোষণা করা হয়েছে আলিগড় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ভারতের রাজধানীর একাংশে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। দেশে কোনো গণতন্ত্র আছে? সংবিধান আছে? রাতভর অভিযান চালিয়েছে পেটোয়া বাহিনী, সবাই আতঙ্কে ক্যাম্পাস ছাড়া। ভারত জুড়ে বিভাজনের উদ্দেশ্যে নাগরিকত্ব আইন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আইন বাতিলের দাবিতে সোমবার পশ্চিমবঙ্গে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মমতা। এদিকে আসামে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন। নিরাপত্তা বাহিনীর সাথে বারবার সংঘর্ষ হলেও রাজপথে বিক্ষোভকারীরা। বিক্ষোভ অব্যাহত থাকায় এখনো বলবৎ আছে কারফিউ। give us the guidance. आप कौन हैं? आप बताएंगे कि हम सच्चा हिंदुस्तानी हैं, क्या हम नागरिक हैं और हम नहीं नागरिक हैं? কঙ্গোর সশস্ত্র সংগঠনের হামলায় প্রাণ গেছে 22 জনের। পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী এডিএফ। নিহতদের বেশিরভাগই কৃষক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 13 জন নারী। মাত্র একদিন আগে অপর এক হামলায় বেনিতে 6 জন নিহত হয়। স্থানীয় মানবাধিকার সংস্থার তথ্য, গত 3 মাসে বিদ্রোহীদের হামলায় দেশটিতে 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয় এবং কঙ্গোয় 160টিরও বেশি বিদ্রোহী গোষ্ঠীর 20,000-এর বেশি সদস্য রয়েছে। উত্তর কোরিয়া তাদের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ সমীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার একদিন পরে সোমবার জরুরি বৈঠকে বসল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল। 3 দিনের রাষ্ট্রীয় সফরে সিওলে অবস্থান করছেন উত্তর কোরিয়ার জন্য নিয়োজিত বিশেষ মার্কিন প্রতিনিধি স্টেফেন বিয়েগান। এ সময় তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশ্লেষকদের অভিমত, পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। I've read closely the many comments from
গেল কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার বিভিন্ন বার্তা পর্যবেক্ষণ করেছি। যুক্তরাষ্ট্রের ব্যাপারে দেশটির চিন্তাভাবনা দুঃখজনক। এমনকি মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপের উদ্দেশ্যে নেতিবাচক, আক্রমণাত্মক এবং অযথা মন্তব্য করেছে কিম জং উন প্রশাসন। তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে লক্ষ্যমাত্রা অর্জনে উত্তর কোরিয়ার সাথে বৈঠক করছে মার্কিন প্রতিনিধি দল। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে বঙ্গভবনে আয়োজিত এই সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও বিচারপতি, শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ সুধী সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার স্ত্রী অতিথিদের স্বাগত জানান। বঙ্গভবনের আঙিনায় এ সময় জাতীয় সঙ্গীত সহ দেশাত্মবোধক গান পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীরা। বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনের আরও কিছু খবর জানিয়ে দেব। কুমিল্লায় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে নগরীর সিটি পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ডিসির বাসভবনে সংবর্ধনা দেওয়া হয় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে। সূর্যোদয়ের সময় তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসকে স্বাগত জানানো হয় নড়াইলেও। পরে শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নানা শ্রেণী পেশার মানুষ। বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভ, মুক্তির ফুলবাড়ি আর শহীদ খোকন পৌর শিশু উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভরে যায় শ্রদ্ধার ফুলে। পরে শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয় বিজয় দিবসের কুচকাওয়াজ। মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় হয় বিশেষ দোয়া। এদিকে শহীদ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। নরসিংদীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে মসলিউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড, কুচকাওয়াজ এবং ডিসপ্লেও প্রদর্শিত হয়। ভোলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাংলা স্কুল মাঠে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব এবং সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ আরো অনেকেই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে চলছে গৌরবময় বিজয়ের ৪৮ বছর উদযাপন। আমরা সেই অনুষ্ঠান দেখতে পাচ্ছি, সরাসরি সেখানে যাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসবে মেতেছে গোটা দেশ। ছুটির দিনে মানুষের ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থানে। এই মুহূর্তে সহকর্মী রুবায়াত হাসানকে দেখতে পাচ্ছি, তিনি সংসদ ভবনের সামনে থেকে আমার সাথে যোগ দিয়েছেন। রুবায়াত, বিজয়ের শুভেচ্ছা আপনাকে বিজয় দিবসের, এবং ঠিক এই মুহূর্তে ওখানকার আয়োজন সম্পর্কেও জানাবেন। বেশ ভিড় দেখতে পাচ্ছি তো সাধারণ দর্শনার্থীদের। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। একটু সময় নিয়ে বলতে হবে, মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। একদম ৪৯ বছরে বাংলাদেশ পা দিল এবং সেই বিজয়ের উচ্ছ্বাস আমি দেখেছি মানুষের চোখে মুখে। বিকেল থেকে নগরীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে ঘুরে বেড়াবার সুযোগ হয়েছে আমার। মানুষে লোকারণ্য, যে কোনো বয়সের মানুষ পরিবারের সদস্য নিয়ে আজকে রাষ্ট্রীয় ছুটির দিন। আপনি জানেন
জাতীয় পতাকার রঙে নিজেদের রাঙিয়ে তারা কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে। সংসদ ভবনের সামনেই রয়েছে এই মুহূর্তে। কথা বলবার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষদের সঙ্গে। তারা বলছেন যে বাংলাদেশ ভালোই এগিয়ে যাচ্ছে, তবে তারা আগামীতে আরও সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা করেন, এমনটা তারা জানাচ্ছেন। ছোট্ট শিশুরাও এসেছেন পরিবারের বড়দের হাত ধরে। তারা দেশের মুক্তিযুদ্ধের গল্প শুনছেন। এখানেই আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সেখানে যারা আগ্রহী রয়েছেন তারা আত্মমানবতার সেবায় রক্ত দিয়ে এক ধরনের বলা যায় যে অংশগ্রহণ করছেন এই বিজয়ের উৎসবে। আরেকটি বিষয় জানাতে চাই যে আশেপাশে ঢাকা শহরের যে বড় দালান কোঠাগুলো রয়েছে সেগুলো কিন্তু লাল সবুজের পতাকায় রাঙিয়ে দেওয়া হয়েছে। সংসদ ভবন চত্বরেও মনোরম আলোকসজ্জা করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে। বিকেলের দিকটায় মানুষ ঘর থেকে বেরোনো শুরু করেছে এবং সরকারের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সন্ধ্যা 6টার মধ্যে সব আয়োজন শেষ করার কথা বললেও মানুষের কিন্তু ঢল রয়েছে বৃষ্টি, সেটি দেখার বিষয়। সেটি দেখছিলাম ও বিজয়ের রং লেগেছে সবার মাঝে। অনেক ধন্যবাদ রুবায়েত আমার সাথে যোগ দেওয়ার জন্য। পুরো দেশে বিজয়ের রং লেগেছে। রাজধানী ঢাকায় কোথাও র্যালি, কোথাও চিত্র প্রদর্শনী, আবার কোথাও বা জমেছে নিছক আড্ডা, ঘোরাঘুরি। বিজয়ের গৌরব গাথার কিছু স্থির চিত্র প্রদর্শিত হয়েছে টিএসসিতে। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই আয়োজন। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে র্যালি এবং আনন্দ মিছিলের। বিজয় দিবসে পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় করছেন। সংসদ ভবন এলাকায় পড়েছে লাল সবুজের স্মারক। জানান সাম্প্রদায়িকতা এবং অপশক্তি মুক্ত একটি দেশ চান তারা। আমার সন্তানের জন্য একটা প্রগতিশীল গণতান্ত্রিক এবং যেখানে সুস্থ একটা পরিবেশ বিরাজ করবে। ব্যক্তিগত নিরাপত্তাটা সবার আগে দেখা উচিত। যেমন আমরা রাস্তাঘাটে অথবা বিভিন্ন জায়গায় শিশু বাচ্চাদের সহ বের হওয়ার সময় একটা অনিরাপদ মনে করি। সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় আর যেন হানাহানি মারামারি এগুলো যেন না থাকে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এক সময় পরাধীন ছিলাম, এখন আমরা স্বাধীন দেশে বাঁচতে। এই দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ, তারপরে কোনো এখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, কোনো স্বৈরাচারী শাসন থাকবে না। এবার মৌলিক অধিকারগুলো অনেকটা অর্জন হয়েছে, তো এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আমরা একদিন সে লক্ষ্যে পৌঁছতে পারবো। এই স্বাধীনতার চেতনা নিয়েই আমরা বড় হচ্ছি। আমরা বৈষয়িক দিক থেকে অনেক উন্নতি করেছি, সন্দেহ নেই, কিন্তু মানবিকতা এবং নৈতিকতা আমরা হারিয়েছি। সেই জায়গাটা আমরা ফিরে পেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা যদি আগামী প্রজন্মকে ধারণ করাতে না পারি তাহলে আমাদের সব চেষ্টায় ব্যর্থ হবে। 1971 সালের যেসব পুলিশ সদস্য নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিজয় দিবসে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে একে একে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, এছাড়া র্যাব মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবস উপলক্ষে গুলশান হেলথ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গুলশানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পার্কে এই অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং এতে উপস্থিত ছিলেন গুলশান হেলথ ক্লাবের সভাপতি এম.এ. কাদের খান। এছাড়াও হেলথ ক্লাবের অন্যান্য সদস্য এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারাও এই সভায় উপস্থিত ছিলেন। গেল 5 দশকে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ, এমন মূল্যায়ন করে সাধারণ মানুষ বলছে ঐক্যবদ্ধ থাকলে আগামী সব চ্যালেঞ্জই মোকাবেলা করা সম্ভব। তবে জিনিসপত্রের দাম তথা বাজারে অস্থিরতা নিয়ে ক্ষোভ আছে তাদের মনে। এর পাশাপাশি নারী আর শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিশিষ্টজনরা বলছেন এসব সংকট দূর করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। রাজনীতির নামে বিভেদ বিভাজন দূর করে জাতীয় স্বার্থে ঐক্যমত প্রতিষ্ঠার উপরেও জোর দিচ্ছে মানুষ। এখন আমাদের নিকটে এসে পড়েছে। যে সেক্টরে আমরা যেতে যাচ্ছি সেই সেক্টরে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী যাওয়ার সুযোগটা পাচ্ছি। আমি আমার নিজের পায়ে এখন দাঁড়াতে পারবো, যাতে পারি। ইনশাআল্লাহ খুব ভালো আছি। টাকা পয়সার দিক দিয়ে আগের থেকে ব্যবসা মোটামুটি ভালো। সন্ধ্যা 6টার পরে আমি বাসে একা একা যেতে পারি না, আমার ফ্যামিলি থেকে অ্যালাউ করে না। আমাদের ফ্যামিলিও যেমন অনেক টেনশনে থাকে, আমরা অনেক টেনশনে থাকি। নিজের দাম কম, জিনিসের দাম বেশি, গরিব মানুষের চলতে কষ্ট হয়ে যায়। টাকা পকেট বুঝে হয়, বাজারে গেলে দেখবেন যে কিছুই থাকে না। হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিচ্ছে। আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্য নষ্ট হয়ে গেছে। এখন কোনো একটি রাষ্ট্রীয় বিষয় দেশের সব মানুষকে এক করা যায় না।
স্বাধীনতা পরবর্তী নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন বিশেষ করে ধারাবাহিকভাবে গেল এক দশকে মোট দেশজ আয় বা জিডিপি প্রবৃদ্ধি রীতিমতো বিশ্বে ঈর্ষণীয়। যদিও অর্থনৈতিক অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে আয় বৈষম্য, ছড়িয়ে পড়েছে দুর্নীতিও। তাই অর্থনৈতিক অগ্রগতি কি সত্যি মজবুত ভিত্তির উপরে দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তর জেনে করণীয় নির্ধারণে তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খালিকুজ্জামান। সর্বশেষ এখন 8% উপরে আমাদের প্রবৃদ্ধি, এটি একটি বড় অর্জন। তবে প্রবৃদ্ধি হার যেটা বলে, যতটা বলে তার চেয়ে বেশ কিছু বলে না। দেখা যাচ্ছে ধনীর সংখ্যা বাড়ছে বাংলাদেশে, একেবারে পিছনে পড়ে আছে যারা, তাদের তেমন বাড়েনি। সুতরাং তো বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে যে তরুণ প্রজন্ম, বিশাল তরুণ প্রজন্ম, তাদের দক্ষতা এবং তাদের কাজে নিয়োজিত হয়ে অংশগ্রহণ। দেশীয় পণ্য উৎকর্ষতায় 5 দিনের বিজয় মেলার আয়োজন করেছে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট। উত্তরায় শুরু হওয়া এই মেলায় উপস্থাপন করা হয়েছে হাতে তৈরি হরেক রকম পণ্য। ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এসব পণ্যে মুগ্ধ দর্শনার্থী। আবারও ফিরে আসছে পাটের সুদিন। পাট দিয়ে তৈরি করা পণ্যের চাহিদাও কম না। আয়োজকদের দাবি এই ধরনের মেলার প্রসারে বাড়বে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার। প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে পণ্য নিয়ে ওনারা এখন ব্র্যান্ড, তাই আমরা চাচ্ছি যে আমরা ক্ষুদ্র পর্যায় থেকে যেন ওইরকম একটা ব্র্যান্ড হিসাবে দাঁড়াতে পারি। এই জন্য আমরা বিভিন্ন মেলা করি, আমরা কাস্টমারদের সাথে পরিচয় হচ্ছি, আস্থা অর্জন করছি। এইসব উদ্যোক্তারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, কারণ এই উদ্যোক্তাদের হাত ধরেই আমাদের বাংলাদেশ কিন্তু আগামীর পথে এগিয়ে যাবে। একটু ইউনিক করার চেষ্টা করতেছি, কাপড়ের মানটা, সুতার মানটা, ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাইতেছি, তাহলে একটু অন্যরকম হবে, ইউনিক হবে। আমরা এগুলো পরোক্ষরে দেখলে পারে আসলে আমাদের আগ্রহটা দিন দিন বাড়বে। টোটাল 10 জন কর্মী আমার এখানে কাজ করছেন। আমি জুতার আইটেম ছাড়া লেদার গুডসের সব আইটেমগুলো করছি। পুঁজিটাই মেইন সমস্যা, আর কারিগর সমস্যা তো লেগেই আছে আমাদের দেশে। সেটা কি বলবো, প্রোডাকশনে গেলে কারিগর দেখা যায় একটা মেইন সমস্যা হয়ে দাঁড়ায়। জামদানি শাড়ি তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আর মেলায় সবসময় দেখা যায় বিভিন্ন রকমের জামদানি শাড়ি ওঠে, বিভিন্ন কালার, নিত্য নতুন ডিজাইন পাওয়া যায়। যে আমাদের মূলত যে কস্টটা প্রোডাক্ট তৈরি করতে হয়, আমরা সেই মূল্যেই মেলাতে পণ্য বিক্রি করতে। মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এবং বাউল গানের আসর। মনোমুগ্ধকর নৌকা বাইচ এবং বাউল গান উপভোগে নদীর দুপারে ঢল নামে হাজারো মানুষের। আর সেই প্রতিযোগিতার কিছু অংশই আমরা দেখতে পাচ্ছি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। পিরোজপুর ইউনিয়নের প্রতিযোগীরা একেবারে ভেঙে পড়েছেন, তারা আবারও বিজয় দিবস উদযাপন করবে। আশা করি এই প্রতিযোগিতাকে অসাধারণ অনন্য বিজয় দিবসের অনুষ্ঠানমালা। অনেক আনন্দের আমরা সবাই মেহেরপুরবাসীকে নিয়ে আমরা সবাই নৌকা বাইচ দেখছি। নৌকা বাইচটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য পুরনো, সেটা আবার ফিরে আসছে গ্রাম বাংলায়। আমরা নৌকা বাইচ খেলা খেলি খুব আনন্দিত পেয়েছি, এরকম আনন্দ কোনো জায়গায় হয়নি। আমরা নতুন করে খেলাটা শুরু করছি, এই খেলাটা যেন বছর বছর হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে আগামী বছর আরও অনেক বেশি উৎসব মুখর করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছে লেবানন। রাজধানী বৈরুতে রোববার আবারও আন্দোলনকারীদের সাথে বড় ধরনের সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনী। টানা 2 মাসের বিক্ষোভের অন্যতম সহিংসতম দিন ছিল গতকাল। তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সাদ আল হারিরির পদত্যাগের পরে অচলাবস্থা চলছে নতুন সরকার গঠন নিয়ে। এমনকি আবারও হারিরিকে ক্ষমতায় বসানোর কথাও শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্কে নতুন যুগের সূচনা হতে চলেছে। দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তিকে বিজয় হিসেবেই দেখছে বেইজিং, ওয়াশিংটন। নতুন বছরে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি, জ্বালানি এবং শিল্প পণ্য আমদানি রফতানির উপরে গুরুত্ব দিতে চায় চীন। দেশটির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। দুই দেশের মধ্যে নতুন এই সম্পর্ক বিশ্ববাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বিজয়। চীনের সাথে দারুণ একটি চুক্তি হয়েছে যা ভবিষ্যতের জন্য খুবই কার্যকর। 2 ধাপে কার্যকর হবে এটি। আশা করছি দ্রুতই 25% থেকে কমিয়ে আনা হবে শুল্ক। বিশ্ববাজারে আরও বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে চায় চীন। বিদেশি কোম্পানির সাথে সম্পর্ক উন্নয়নের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমার মনে হয় দুই দেশই ধীরে ধীরে মুক্ত বাণিজ্যের পথে হাঁটবে, কারণ পাল্টাপাল্টি শুল্ক আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কৃষি খামারিরা। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের 1 সপ্তাহ গড়ালো নিউজিল্যান্ডে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ 2 হতভাগ্যের মরদেহ। সোমবার সকালে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবং তার মন্ত্রী পরিষদ। এ সময় গোটা নিউজিল্যান্ডে স্থানীয় সময় বেলা 2:11 নীরবতা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপর্যয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। চিকিৎসারত অগ্নিদগ্ধদের মধ্যে অনেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 2020 সালে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে ব্রাজিল। রোববার এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর ছেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহুকে। চলতি বছর ইসরায়েলের সাথে একটি বড় বাণিজ্যিক প্রকল্প হাতে নিয়েছে ব্রাজিল। তারই অংশ হিসেবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপরে জোর দিচ্ছে দেশটি। প্রেসিডেন্ট বোলসোনারোর প্রতিশ্রুতির উপর শ্রদ্ধা ও ভরসা আছে আমাদের। প্রায় 1 বছর আগে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। খুব শীঘ্রই সে পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমার বিশ্বাস দুদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এটি। 18 ডিসেম্বর 56 বছরে পা রাখতে যাচ্ছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। জানা গেছে এবারের জন্মদিনটা তিনি কাটাবেন 3 সন্তান শিলো, 11 বছর বয়সী টুইন নক্স এবং ভিভিয়ানের সাথে। এরা ছাড়াও এই হলিউড তারকার আরও 3 সন্তান আছে। বাবার জন্মদিন উদযাপনে তারা থাকবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। আগামী 21 ডিসেম্বর ঢাকার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে বসছে এবারে বিগ রক ডে। এবারের আয়োজনে জেমসের নগর বাউলের সাথে গাইবে 7টি ব্যান্ড। অন্য ব্যান্ডগুলো হলেন ভাইকিংস, নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ার সার্চ, অ্যাভয়েড, রাফা, ট্রেন রেক এবং কনক্লুশন। এর আগে 2017 সালে প্রথমবারের মতো বিগ রক ডে আয়োজন করেছিল ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড। ইউকে টপ চার্টে সবচেয়ে বেশি বয়সী সোলো পারফর্মার হিসেবে জায়গা করে নিয়ে নতুন রেকর্ড গড়লেন রড স্টুয়ার্ট। ইউ আর মাই হার্ট অ্যালবাম দিয়ে টপ চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছেন এই বর্ষিয়ান শিল্পী। আলোচিত ব্যান্ড রোলিং স্টোনের সদস্য রনি উডের সাথে কাজ করে প্রথম আলোচনায় আসেন রড। গীতিকার হিসেবেও সুখ্যাতি রয়েছে এই শিল্পীর। আসছে জানুয়ারিতে 75 বছর বয়স হবে রড স্টুয়ার্টের। মহান বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে এই ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। একই সাথে 10 টাকার একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়েছে। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। স্বাধীনতার 48 বছর পরেও পরিপূর্ণ স্বাধীনতা আসেনি। এখনও স্বাধীনতা বিরোধী জামাত, শিবির, মৌলবাদীরা বিভিন্ন বেশে সব জায়গায় উপস্থিত আছে এমন অভিযোগ সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের অনুষ্ঠানে তারা এমন অভিযোগ করে বলেছেন, যতদিন এদের নির্মূল করা যাবে না ততদিন দেশের নিরাপত্তা হুমকির মুখে। পরে 71-এর 16 ডিসেম্বরের বিজয় মুহূর্তের প্রতীকী উপস্থাপনাও তুলে ধরা হয়। তোমাদের জন্ম এমন এক দেশে যারা নাকি অন্যায় কখনো বরদাস্ত করে না। এই অন্যায় বরদাস্ত করে না বলেই আজকে আমরা এখানে সিধা হয়ে দাঁড়িয়ে আছি। বিজয় দিবস উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। খুলনার শহীদ হাদিস পার্কে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তথ্য অধিদপ্তর এটির আয়োজন করে এবং আয়োজনে স্থান পায় মুক্তিযুদ্ধের দুর্লভ বেশ কিছু স্থিরচিত্র। ইতিহাসের অংশ এসব ছবি ছোটদের দেখাতে নিয়ে যান অভিভাবকরা। বরিশালেও চিত্র প্রদর্শনী হয় বিজয় দিবস উপলক্ষে। বঙ্গবন্ধু উদ্যানে রিপোর্টার্স ইউনিটি এই আয়োজন করে। স্থান পায় 400-র মতো মুক্তিযুদ্ধের স্থিরচিত্র। ছিল অস্ত্র এবং গোলাবারুদের নমুনা। হাতে লেখা সংবিধানের কপিও প্রদর্শিত হয় আয়োজনে। নারায়ণগঞ্জে পতাকা মিছিল নিয়ে আনন্দ র্যালি বের করে খেলাঘর আসর। চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে।
ঝিনাইদহে বিজয় উৎসবের প্রথম দিনে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় যাত্রাপালা রক্তে কিনা স্বাধীনতা। নাট্যকর্মী সরওয়ার জাহান বাদশার রচনা এবং পরিচালনায় এটি পরিবেশন করেন অনেকের যাত্রা দলের শিল্পীরা, উপভোগ করেন শত শত দর্শক। হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন। সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে জাতীয় দিবসগুলোতে এমন রীতি প্রচলিত রয়েছে। বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাব। 6 থেকে 12 বছরের শিশুদের নিয়ে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পেন্সিল, রং তুলি আর ক্যানভাস নিয়ে মেতে ওঠে ক্ষুদে শিল্পীরা। কচি মনের খাঁটি দেশপ্রেম যেন গলে পড়ছে এই ছোট্ট ছোট্ট হাতে, এমন উদ্যোগে খুশি অভিভাবকরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের ডিরেক্টর সোনিয়া সরিয়াত। তবে প্রতিযোগিতায় যেই জিতুক এমন আয়োজনে কেউ হারেনি বিজয়ী সব শিশুই। এমন আয়োজন শিশু মনে দেশপ্রেম জাগাতে জাগ্রত করবে বলেও বিশ্বাস আয়োজকদের। ছবি আঁকতে ভালো লাগছে। আমি একটা লাল সবুজের আর্ট করছি। এটা আমার পতাকা, স্মৃতিসৌধ, মানুষ পতাকা নিয়ে যাচ্ছে, শাপলা। আমি একজন মুক্তিযোদ্ধার ছবি এঁকেছি। আমার সবার আগে ছবি শেষ হয়ে গেছে, আমি অনেক খুশি হয়েছি। আমি এঁকেছি মুক্তিযোদ্ধা, হাতে পতাকা। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমি এটা এঁকেছি। এখানে এসে তো ওরা ভালোই মজা পেয়েছে। বিজয় দিবস হিসেবে যে বাচ্চারা আলাদাভাবে একটা কিছু পাচ্ছে। থ্যাঙ্কস হোলসেল ক্লাবকে, যমুনা ফিউচার পার্কের এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। বাচ্চাদের ফান করার জন্য আমি মনে করি এটা একটা শ্রেষ্ঠ জায়গা যেটা যমুনা ফিউচার পার্ক হোলসেল ক্লাব আয়োজন করেছে। ইনশাল্লাহ প্রতি বছর আমরা করতে চেষ্টা করব কিছু না কিছু ইভেন্ট দিয়ে প্রত্যেক বিজয় দিবসে। তারা যেভাবে বাংলাদেশকে প্রতিটি ছবির মধ্যে তুলে ধরেছে, আমি নিশ্চিত বলতে পারবো তারা বাংলাদেশকে অনেক ভালো রাখবে। আমরাও হয়তো বাংলাদেশকে এত ভালোবাসতে পারিনি। আমরা চেষ্টা করেছি বাচ্চাদের মনের মধ্যে দেশপ্রেমটাকে জাগিয়ে তুলতে। ওদের আঁকা ছবি দেখে আমরা সত্যি মুগ্ধ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে অবমাননা করার অপরাধে দৈনিক সংগ্রাম পত্রিকা ডিক্লারেশন বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতীকী অনশন থেকে এই দাবি জানায় সংগঠনটির নেতারা। রাজাকার কাদের মোল্লাকে শহীদ বলার পরও পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা। বিজয়ের 48 বছর পর উচ্ছেদ আতঙ্কে আছেন চুয়াডাঙ্গার বীরাঙ্গনা শুকুরুন্নেসা। কুমারনদের পাড়ে ঝুপড়ি ঘরে বসবাস করতেন তিনি, কিন্তু সেখান থেকে সরে যেতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছে মুক্তিযোদ্ধা আর এলাকাবাসী। দাবি জানিয়েছেন এই মুক্তিযোদ্ধাকে পুনর্বাসনের ব্যবস্থার ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক। 40 বছর ধরে দেখছি এখানে শুকুরুন্নেসা বসবাস করছে ক্যানালের সরকারি জায়গার উপরে। এখন এই মুরব্বী এই শেষ বয়সে কোথায় যাবে এই মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা? আমরা তাকে পুনর্বাসনের জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই। রাজাকার দেখলো যেহেতু আমি খোঁজ দিয়ে এসলাম মুক্তিযোদ্ধাদের, তখন আমাকে দরজা ভেঙে আটকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর খুব অত্যাচার করে, একটা লাথিও মারছিল। স্বাধীনতার পর থেকে আছে এখানে অনেক গাছ আছে, মাটি কাটি কাটি উঁচু করে ঘর বেঁধে বাস করে। পরে ভাঙা, এই দেখেন ভাঙা আছে, এই ভাঙা 10 বছর আগে ভেঙেছে, এইভাবে আছে। আবার এখন ভাঙচুর আসছে। সরকারের অন্য কোনো জায়গায় যদি ওনাকে পুনর্বাসন করা যায় অবশ্যই আমরা সেই ব্যবস্থা ওনার জন্য করে দেব। ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, যেহেতু উনি বীরাঙ্গনা, স্পেশালি যেন ওনার বিষয়টা দেখে। আগামী প্রজন্ম নিজেদের জাতীয় দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, অন্যথায় বিফলে যেতে পারে স্বাধীনতার অর্জন, এমন মন্তব্য করেছেন ক্যাডেট কলেজ ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় প্রীতি সম্মেলন। এতে ক্লাবের সদস্যরা সপরিবারেই অংশ নেন। দীর্ঘদিন ধরে সংস্কার নেই প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে বালু উত্তোলন। দিনে দিনে ধ্বংসের মুখে ফেনী নদীর উপর স্থাপিত মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী শুভপুর ব্রিজ। যে কোনো মুহূর্তেই ধসে পড়ার শঙ্কায় 66 বছরের পুরনো এই ব্রিজটি। শুভপুর ব্রিজ দিয়ে প্রতিদিন ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি রুটে যাতায়াত করে লাখো মানুষ।
রাস্তায় গাড়ি চলাচল করছে। বড় করে আসতে পারে না, ছোট গাড়ি নিতে অনেক সমস্যা, অনেক দুর্ভোগ পোকাইতে হয় আমাদের। বাজার বারের দিনও আপনার মানুষ হাঁটা চলাফেরা করতেও কষ্ট। বালু তোলার কারণে আমাদের নদী ভাঙতে আমাদের বাড়ি কয়েকদিন বাদে চলে যেতে পারে। কারো বাড়িঘরের ক্ষতি হচ্ছে, কারো জমি জমার ক্ষতি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সেটা আমরা ফ্ল্যাগ টাঙ্গিয়ে দিয়ে এটা অবৈধ বালু উত্তোলন করা আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। মহলে যে জায়গাটার মন দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে এলাকাবাসীও তাদেরকে বলা হয়েছে যদি কেউ ওই জায়গার বাইরে তুলে বা পরিবেশের কোনো ক্ষতি হয় সেটা যেন আমাদেরকে জানায়, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। সরজমিনে আমি এটি দেখতে এসেছি, এটার জন্য আমি অনেক আগেই সুপারিশ করে রেখেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বছরই আমরা সেই সুখবর শুনতে পাবো। বিজয় দিবসে চট্টগ্রামে একদল তরুণের ব্যতিক্রমী কর্মসূচি নজর কেড়েছে সবার। ফেসবুক ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস বাইক গ্রুপের উদ্যোগে কুয়াইশ বুড়িশ্বর শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজ মাঠে সমবেত হন বাইকাররা। সমবেত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সঙ্গীত। শপথ নেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদগাঁও এলাকায় গিয়ে শেষ হয়। রুবাইয়াত হোসেন পরিচালিত মেড ইন বাংলাদেশ ছবিটি দেশে এখনও মুক্তি পায় নাই। তার আগে গত 4 ডিসেম্বর এটি মুক্তি পেয়েছে ইউরোপের 3 দেশে। প্রথম সপ্তাহে ফ্রান্স, ডেনমার্ক এবং পর্তুগালের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটি চলার পরে দর্শক ক্রমশ বেড়েছে। ফ্রান্সে প্রথম সপ্তাহে 53টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়ার পরে চলতি সপ্তাহে এটি বেড়ে দাঁড়িয়েছে 62টি। এছাড়াও ডেনমার্কের 7টি, পর্তুগালের 1টি হলে চলছে মেড ইন বাংলাদেশ। সম্প্রতি ইতালির তুরিন চলচ্চিত্র উৎসবে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা দর্শক এবং জুরি পুরস্কার সহ মোট 3টি পুরস্কার। বড়দিনের বাকি আর মাত্র 9 দিন। এরই মধ্যে শুরু হয়ে গেছে উৎসব পর্ব। জমকালো সাজে সেজে উঠছে পশ্চিমা শহরগুলো। গৃহসজ্জা আর উপহার আদান প্রদান ছাড়াও বড়দিনকে ঘিরে ব্যতিক্রমী সব আয়োজন চলছে বিশ্বের নানা প্রান্তে। মেক্সিকো, গ্রিস আর ফ্রান্সে হাজারো প্রতিযোগী সান্তার সাজে অংশ নেয় দৌড় প্রতিযোগিতায়। ব্রাজিলের সাও পাওলোর সাগর পাড়ে প্রতি বছরের মতো এবারও সান্তার সাজে মেতে উঠেছেন সার্ফাররা। ব্রাজিলের রিও ডি জেনেরোর ভাসমান ক্রিসমাস ট্রি আর আতশবাজিকে ঘিরেও আগ্রহ কম নয় দর্শনার্থীদের। বাচ্চারা বরাবরই বিশ্বাস করে সান্তাকে। তারা আমার সাথে খেলে, দাড়ি ধরে টানাটানি করে। কেউ কেউ আবার সন্দেহ করে আসল সান্তা কিনা। এখানে সবাই আশ্রয়ের আশায় একসাথে হয়েছি। সবাই মিলে পরিবারের মতোই থাকি আমরা। চেষ্টা করি পরস্পরের পাশে দাঁড়াতে। পরিবার ছাড়া প্রথম ক্রিসমাস, যিশুকে স্মরণ করছি। তার সংকটের কথা মনে করে নিজেকে অনুপ্রাণিত করছি। ক্রিসমাস আয়োজনকে সামনে রেখে ব্যতিক্রম ধর্মী এক প্রদর্শনী হলো স্পেনে। সান্তা ক্লজের সাজে বাইক শোভাযাত্রা হয়েছে বার্সেলোনায়। এতে অংশ নেন 7,000-এর বেশি বাইকার। এ সময় খেলনা এবং পোশাক সংগ্রহ করেন বাইকাররা। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের উদ্যোগে সংগ্রহ করা হয় এসব খেলনা। এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে